কারোর কাছে শুভ্র সাদা মানেই সুন্দর, কারোর কাছে লাল সুন্দর, কারোর কাছে নীল সুন্দর। আসলে প্রতিটা কালারই সুন্দর, কিন্তু দৃষ্টিভঙ্গিটা এক একজনের এক এক রকম। কারোর কাছে সাদা মানেই সুন্দর, তাই তো কারোর কাছে নীল মানে সুন্দর। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে রয়েছে আমি তমা রশিদ। দর্শক, আমাদের এই অনুষ্ঠানটি 3টি সেগমেন্টে বিভক্ত: হট সিট উইথ সেলিব্রিটি, 20 লুকস অ্যান্ড গেটআপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমে চলে যাচ্ছি হট সিট উইথ সেলিব্রিটিতে। একটা মানুষের একটা গুণ থাকলেই যথেষ্ট। কেউ খুব ভালোভাবে কথা বলতে পারে, এটাই তার সৌন্দর্য, এটাই তার গুণ। আর কিছু কি তার জানার দরকার আছে? কিন্তু না, আজকের যিনি অতিথি তিনি অনেক কিছু জানেন। কোনো একটা গুণে নিজেকে তিনি আটকে রাখেননি। তিনি ভালোভাবে কথা বলতে পারেন, তিনি নিজেকে সুন্দরভাবে গুছিয়ে রাখতে পারেন। এর বাইরেও কি আরও কিছু দরকার আছে, সেটা ওনাকে না দেখলে আমি বুঝতেই পারতাম না। উনি মডেলিং করছেন, উনি সিনেমা নিয়ে পড়াশোনাও করেছেন, উনি আবার বিজনেসও করছেন। শুধু একটা বিজনেস করলেও হতো, উনি আবার বিভিন্ন ধরনের বিজনেস করছেন। শুধু তাই না, শুধুমাত্র দেশের গণ্ডিতে কাজ করতে পারলেও হতো, উনি দেশের গণ্ডি পেরিয়ে বাইরেও কাজ করছেন, ওপার বাংলাতেও কাজ করছেন। এত কাজ, এত গুণ একটা মানুষের, আর তিনি আজ আমার গেস্ট। তাই এক্সাইটমেন্টে আমি একদম ভরপুর। তিনি হচ্ছেন সিফাত নুসরাত। স্বাগত জানাচ্ছি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। তুমি কেমন আছো? খুব ভালো আছি। এত গুণ কেন? আমি জাস্ট শুনছিলাম তোমার এত সুন্দর বাচনভঙ্গি। আমার তোমার বাচনভঙ্গি দেখে 2018 সালের কথা মনে হয়ে গেল। মাই প্লেজার। বিকজ 2018 সালে সম্ভবত আপনিও এই বাচনভঙ্গি নিয়ে কাজ করতেন। একদমই। আমি তখন আসলে খুব আমার মনে হতো যে একটা মানুষের সুন্দর করে কথা বলার মাঝে অনেক কিছু আছে, তো আমি তখন এটা নিয়ে কাজ করতাম। সো আসলে জানতে চাই যে এত কাজ করছেন, সময় ম্যানেজ করেন কিভাবে আপনি? কারণ একটা বিজনেস করলেই দেখা যাচ্ছে মানুষের সময় পায় না, সেখানে অনেকগুলো বিজনেস, মডেলিং, সব কিছু কীভাবে ম্যানেজ করেন? ম্যানেজ হয়ে যায় যখন আসলে কারো খুব ইচ্ছা থাকে। আমার মনে হয় ইচ্ছা শক্তিটা অনেক বড় ব্যাপার। যখন তোমার কাছে মনে হবে যে তোমার ইচ্ছা আছে এবং তুমি ওই কাজটাতে ডেডিকেটলি করতে পারছো, তখন তুমি আসলে সময়টা ম্যানেজ করে নিতেই পারবে। জিম থেকে আমি তখন আমার শিডিউলটা ওইভাবে করে নিই যে আজকে কী 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 প্ল্যান, আর আগের দিন রাতেই তো আমার সব প্ল্যান করা থাকে। যেদিন শ্যুট থাকে ওই দিন আমি তো আমার শ্যুটের শিডিউল অনুযায়ী কাজ করি, আর যেদিন শ্যুট থাকে না সেদিন পুরোটা সময় আমার বিজনেসে টাইম দেই। এবং এই যে শুরুটা হয়েছিল কিভাবে, বিজনেস বলেন বা মডেলিং বলেন, পুরো ক্যারিয়ারটা গোছানোর শুরুটা হয়েছিল কিভাবে, কখন হয়েছিল সেটা? সেটা হচ্ছে আমার বিয়ের দিন থেকে। বিয়ের দিন থেকে? তার আগে না কেন? সেদিনই কেন? বিয়ের দিন থেকে কারণ হচ্ছে যখন আমি বিয়েতে যাই তার আগে তো সব মেয়েরাই সাজে, তো আমিও সেম পার্লারে যাই এবং সাজি। তো আমার যার হাতে ব্রাইডাল শ্যুটটা শুরু সেটা হচ্ছে তানিয়া আফরিন। আমি সবসময় তাকে স্মরণ করি। তো আপুর কাছে আমি আমার বিয়েতে সেজেছিলাম। আচ্ছা। তারপরে আমরা একটা লাইভে যাই এবং আমার মনে আছে আপুর সব থেকে বেশি ভিউ, মিলিয়ন ভিউ পার হয়েছিল ওই লাইভটাতে। আচ্ছা। এবং এরপর থেকে আসলে আমার স্টার্টিং। মডেলিং ইন্ডাস্ট্রিটা কেমন লাগে আপনার? কেননা আপনি পড়াশোনা করেছেন সিনেমা নিয়ে, যেটা আমাদের কথা হচ্ছিল, সেখানে অনেক কিছু হাতে খড়ির মতো করে শিখেছেন, অনেক বুঝেছেন। আবার প্র্যাকটিক্যাল লাইফে যখন মডেলিং ইন্ডাস্ট্রিতে আসে, একটু ডিফারেন্ট দুটো ইন্ডাস্ট্রি, প্লাস মডেলিং ইন্ডাস্ট্রি নিয়ে আমরা অনেক কথা শুনে থাকি। সো আপনার কাছে কেমন লাগে, বা আসলে আমরা আসলে কী কী জানতে পারি আজকে সিক্রেট মডেলিং ক্যারিয়ার ইন্ডাস্ট্রির? আমি কিন্তু ব্রাইডাল মডেল। তো ব্রাইডাল মডেলিংয়ে যেটা হয় যে আপুদের সাথে কাজ হয়, ভাইয়াদের সাথে কাজ হয় না। ভাইয়ারা ব্রাইডাল সাজ, মানে ভাইয়ারা তো ব্রাইড না, তো তারা সাজতেও পারে না, আমার কাজ হয় না। হ্যাঁ, ওকে। তো আপুদের সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, কখনো খারাপ কখনো ভালো, কিন্তু ভালোর সংখ্যাটাই বেশি। আমার যখন স্টুডিও হয় সেটাও আমার নিজের বিজনেস, এখানে কোনো পার্টনারশিপ নেই। অনেকে আসতে চেয়েছে, বাট আমি আমি নিজেই করতে পারবো। আমি জানি পার্টনারশিপে আসলে কি ঝামেলা হয়। তো যা আছে তা হচ্ছে আমি নিজে করেছি, নিজে ক্রিয়েট করেছি। আমার লাইফে যত সাকসেস, যে কারণে আমি আসলে আমার মিডিয়ার ব্যাপারে কিছুই বলতে পারবো না, কারণ আমি আর মিডিয়াটা পুরোটা আলাদা। আমার লাইফের মিডিয়াটা আমি। আচ্ছা, মানে আপনি ওই নিজের আশপাশে একটা গন্ডি তৈরি করে রেখেছেন। একদম। এখন কি নিজের স্টুডিওতেই নিজে শ্যুট করছেন এমন? আমার স্টুডিওটা তো সবার জন্যই, যে যাবে সে শ্যুট করতে পারবে। হ্যাঁ, নিজের জন্য, কারণ আমি এখন বাইরে খুব কাজ কম করছি, কারণ আমার হচ্ছে কলকাতাতে এখন আমার কাজ হচ্ছে বেশি। ব্রাইডাল শ্যুটও আমি কলকাতাতে করছি। কিছুদিন আগেই আমার কার্মা ইন্টারন্যাশনালের সাথে একটা সাইনিং হয়েছে, আর ইতিমধ্যে আমি ইন্টারন্যাশনাল 3টা ব্র্যান্ডের সাথে কাজও করে এসেছি। তো এখন আসলে আমার শিডিউল
কলকাতাতে বেশি। আপনি বলেন যে আসলে পুরো ইন্ডাস্ট্রিটা সম্পর্কে আপনার ধারণা নেই, কারণ আপনি শুধুমাত্র ব্রাইডাল কাজ করছেন, সো আপুদের সাথে কাজ করছেন। ভাইয়ারাও তো ব্রাইডাল মেকআপ দিচ্ছে, জনপ্রিয় মেকআপ আর্টিস্ট আছে ভাইয়ারা, অবশ্যই তাদের সাথে কাজ করছেন না? তাদের সাথে আমার কাজ হচ্ছে খুব কম, তো আমি সবসময় চেষ্টা করেছি আপুদের সাথে কাজ করার, কারণ আমি আসলে খুব পছন্দ করি আপুদের সাথে কাজ করে, কারণ আমি একজন নারী উদ্যোক্তা, আমি চাই যে আমি সব নারীদের সাথে কাজ করতে। যেহেতু আপনি আসলে নারীদেরকে সাপোর্ট করছেন, তো অন্যান্য নারীরা যারা আপনার ক্যারিয়ারে আসতে চায় তাদেরকে কেমন সাপোর্ট করছেন? তাদেরকে তো আমি বলবো যে অবশ্যই যদি তার ইচ্ছা থাকে, ধৈর্য, আসল কথা হচ্ছে ধৈর্য। হ্যাঁ, সবাই আমার মতো চিন্তা করবে না যে আমি আমার সারাউন্ডিংসের মধ্যে থাকবো, আমি আমার সারাউন্ডিংসের মধ্যে এমন কিছু বানাই নিব যেখানে আমার কোথাও যেতে হবে না। হ্যাঁ, অপরচুনিটিগুলো আমার কাছে চলে আসবে। যেমন আমাকে যদি কেউ কোনো কিছুর কাজের অফার করে, তাহলে আমি আগে চিন্তা করি আমার ওইখানে যাওয়া লাগবে কিনা, আমি যাবো কিনা, আমার কাজটা আসলে প্রয়োজন আছে কিনা। কিন্তু অন্যরা না ওরকম চিন্তা করে না, মনে করে যাচ্ছে ঠিক আছে কাজটা পেয়ে গেলাম তাহলে করে ফেলি, কাজটা ভালো হলো খারাপ হলো এই ব্যাপারটা কিন্তু তারা চিন্তা করে না। তো অবশ্যই আমি বলবো যদি এইরকমভাবে এই টেন্ডেন্সি নিয়ে মিডিয়াতে আসে তাহলে কাজটা অবশ্যই ভালো হবে। সো একটা প্রসঙ্গ আসলে সব কিছুর ভিতর দিয়ে আপনি অনেক বেছে বেছে কাজ করেন নিশ্চয়ই, এবং অনেকগুলো বিজনেস আসলে আপনি এখন শুরু করেছেন, যেগুলোর মধ্যে আসলে পোর্টাল আছে, নিউজ পোর্টাল আছে, ফ্যাশন ব্র্যান্ড আছে, স্টুডিও রয়েছে, দুই তিন টাইপের ফ্যাশন ব্র্যান্ড আপনার আছে। সো এই সব কিছুর মূলে রয়েছে ফাইন্যান্সিং। আপনার ফাইন্যান্সিংয়ের মূল উৎসটা তাহলে কোথায়? এই যে তোমাকে বললাম না যে আমি 2018 সালের কথা তোমাকে দেখে মনে হয়ে গেল, তো আমি টুকটাক কাজ তখন থেকে করতাম। তখন থেকে আমি আর্নিং করতাম, তখন আমি একটা চ্যানেলে হোস্টিং করতাম, এবং তখন থেকে আমি কিন্তু ফ্যাশন কাজ করতাম, ফ্যাশন ডিজাইনিং বলো, ড্রেস ডিজাইন বলো, এগুলো কাজ করতাম। এবং সব থেকে বড় কথা থাকে না যে কিছু ফ্যামিলি থাকে যে সাপোর্টিভ। সো আমার আসলে ওরকম প্রবলেম ছিল না, যে আমি ব্লেসড। তো আমার মা বলে মাঝে মাঝে যে তুই খুব সোনার চামচ নিয়ে বড় হয়েছিস, আমার আসলে কারোর কাছে যাওয়া লাগেনি। তবে সোনার চামচ নিয়ে বড় হলেও আজকে দেখছি রূপালী কালারের শাড়ি পরে আছে। এই প্রসঙ্গে কথা বলবো, তবে তার আগে একটা ছোট্ট ব্রেকে চলে যাচ্ছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন গ্লস অ্যান্ড গ্লিটার। নিচে ছোট্ট একটা বিরতির পর চলে আসবো আপনাদের জন্য নিয়ে এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ। তাই কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস অ্যান্ড গ্লিটারে। যেমনটা প্রমিস করেছিলাম, ব্রেক থেকে ব্যাক করে দেখাবো আপনাদেরকে এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপ। চলুন দেখে আসি ট্রেন্ডি লুকস অ্যান্ড গেট আপে কী অপেক্ষা করছে। Hello, this is Saima Rosa, an international awarded makeup artist. I am from Dhanmondi Rojas Makeover, and আজকে আমি আপনাদের সাথে আছি Gloss and Glitter প্রোগ্রামে। So আমার সাথে আজকে মডেল আছে শ্রেয়সী খান। So today I want to show you a tutorial which is like half moon smoky eye, যেটা কিনা আপনার শিমারি লুক হবে, ব্ল্যাক অ্যান্ড সিলভারিশ। সো এই জায়গাতে যেটা হচ্ছে যে এখন এটা খুব ট্রেন্ডি একটা লুক, হাফ মুন ক্রিস যেটা। সো এখানে যেহেতু ড্রেসটা খুব গ্লসি হচ্ছে, তো মেকআপটা আমি একটু গ্লসি করবো, যেহেতু পার্টি সিজন, দ্যাট মিনস ব্রাইডাল সিজনে কিন্তু সবাই চায় যে একটু গ্লিটারি, একটু স্মোকি, একটু হেভি। সো চলুন দেখি শ্রেয়সীর উপরে আমি এই টিউটোরিয়ালটা দেখাবো। সো ফার্স্টলি যেটা করব সেটা হচ্ছে আই মেকআপের ফার্স্ট পার্ট হচ্ছে আইব্রো। সো আইব্রোটা কিন্তু ডিফাইন করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি যেটা করব, এখানে ক্রিজটাকে আমি জাস্ট হচ্ছে কনসিল করব। মেকআপের ফার্স্টে যেটা করেছি সেটা হচ্ছে ওর আই প্রাইমারটা আমি কমপ্লিট করে ফেলেছি। আমরা এই কাজটা করবার সময় যেটা করি, ক্রিজে যেটা হয়, আমরা অনেক বেশি লুজ পাউডার দিয়ে ফেলি, বা আমরা সেটিং পাউডারটা অনেক বেশি দিয়ে থাকি, সেক্ষেত্রে কেকি হয়ে যায়। সো আমার সেটিং পাউডার কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি চলে যাব ট্রানজিশন কালারে। যেহেতু আমি ব্ল্যাক ইউজ করবো, সেক্ষেত্রে আমি ব্রাউনটাকে প্রেফার করছি। এরপর আমি লাইট ব্রাউন দিয়ে এটাকে ম্যাচ করছি এবং স্মাচ করছি। হাফ মুন যেহেতু করছি, আমি দেখাতে পারছি ওর আইটা আমি একটু রাউন্ড টাইপের করছি। ব্ল্যাক শ্যাডোটাকে জাস্ট কাজলের উপরে একটু লাগিয়ে দিচ্ছি যেন একটু ডিপার হয়।
এখন যেটা হচ্ছে যে আমি লাগাচ্ছি এবং ব্লেন্ড করতেছি, আপনারা দেখেন ব্লেন্ড করছি। এটার একটাই কারণ হচ্ছে যে জমাট বেঁধে গেলে ওইটাকে আবার ব্লেন্ড করতে পারবেন না। সো আমি এখন যেটা করবো, যেহেতু হেভি পার্টি মেকআপ, সো গ্লিটারি যেটা এখানে সিলভারিশ যে ব্যাপারটা আছে সেটাকে আরেকটু আপ করার জন্য আমি আরেকটা লুজ গ্লিটার ইউজ করবো। এটা যেহেতু আমি হাফ মুন বলেছি, এটা কিন্তু একটু রাউন্ডিশ হবে। সো আমরা অনেক সময় আইল্যাশের ক্ষেত্রে ডিসকমফোর্টেবল ফিল করি। সো সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আপনি চাইলে আইল্যাশ না লাগিয়ে প্রথমে আপনি প্রাইম করে নেবেন। ল্যাশের ক্ষেত্রে অবশ্যই আপনাদের মনে রাখতে হবে যে যখন আমি ল্যাশেস লাগাবো তখন আমাকে চিন্তা করতে হবে যে আইল্যাশটা যেন হেভি না হয় এবং কমফোর্টেবল হয় এবং অনেক বেশি বড় না হয়, খুব ন্যাচারাল কিন্তু অনেক বেশি সুইটেবল হয় এবং অনেক বেশি সুন্দর লাগে। এরপর আমি চলে যাব আইল্যাশে। মাস্কারার ক্ষেত্রে আমরা যেটা করি সবসময় যে নিচের ল্যাশটাকে অ্যাভয়েড করি, কিন্তু নিচের ল্যাশটাকে আসলে একটু প্রমিনেন্ট করবার জন্য 2 থেকে 3বার কোটেড করলে মাস্কারা সেক্ষেত্রে একটু হেভি হয়। দর্শক, আমার আইটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপরে আমি নেক্সট আইয়ে চলে যাব। নেক্সট আই কমপ্লিট করার পর আমরা বেজে চলে যাব। বেস মেকআপের ক্ষেত্রে প্রিপারেশনটা খুব জরুরি। দেন আমি এটা করলাম, সেটিং স্প্রেটা দিলাম। সো এরপরে আমি যেটা করব, ওর চোখের নিচে যে আন্ডার আই যে সার্কেলটা আছে সেই সার্কেলের জন্য আমি ডার্ক টোনের একটা কনসিল ইউজ করব। মেকআপ যখন আমরা পারচেজ করতে যাব তখন অবশ্যই আমরা চিন্তা করব যে আমার স্কিন টোনটা কী। আন্ডার আইটা আমি সুন্দর করে বসিয়ে নিলাম। এরপর আমি চলে যাব ফাইনালি বেসটাতে। আমরা যখন সেটিং পাউডারটাকে বেকিং করব তখন কিন্তু একটু ওয়েট করব আমরা, আর এবং খুব হালকা অল্প অল্প করে নেব। এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিচ্ছি, বেস এবং এখানে ফেস এবং যে কানের যে পার্থক্য, এখানে কোনো পার্থক্য নেই। আমি যাতে স্কিনটা স্মুথ করেছি এবং স্ট্যান্ডার্ড করেছি, এখানে কোনো আপ করিনি মেকআপ। দর্শক, আমি এবার চলে যাব হচ্ছে কন্ট্যুরিংয়ে, আর কন্ট্যুরিংয়ের পরে ব্লাশ করব, দেন আমি হচ্ছে হাইলাইটারে চলে যাব। ব্লাশে চলে যাব, আর ব্লাশের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যে কন্ট্যুরিংটা করেছি ঠিক তার উপরে যাবে হচ্ছে ব্লাশ, লাইক দিস। এখানে হচ্ছে আমরা কন্ট্যুর করছি, ঠিক এটার উপরে চলে যাবে আমাদের ব্লাশ এবং তার উপরে চলে যাবে হচ্ছে হাইলাইটার। এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুল করে থাকি, যেখানে যাচ্ছে তাই লাগিয়ে থাকি। So viewers, I have done my eye look, যেটা ছিল কিনা হাফ মুন লুক, এবং হাফ মুন আই লুকে যেটা ছিল একটু গ্লিটারি এবং স্মোকি আই। সো আমার মনে হয় আপনাদের সবাই ভালো লাগবে এবং সবাই দেখবেন। ধন্যবাদ সবাইকে। আজকের লুকটা একটু বেশি সুন্দর হয়েছে, তাই না? এই লুক দেখে আমি নিজেই অনেক বেশি ইমপ্রেসড। ভাবছি রিক্রিয়েট করতে হবে, সুন রিক্রিয়েট করে ফেলবো। তবে তার আগে ছোট্ট একটা ব্রেকে আবারও চলে যাচ্ছি, কেননা ব্রেকের পর আপনাদেরকে জন্য নিয়ে আসবো এই সপ্তাহে বিউটি টিপস। তাই আমাদের সাথেই থাকুন। বিরতির পর আপনাদের সবাইকে আর একবার ওয়েলকাম করছি গ্লস অ্যান্ড গ্লিটারে। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে কি টিপস রয়েছে আপনাদের জন্য। আজকে আমি বিউটি টিপসে আছি একটু হেয়ার কেয়ার নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। কারণ আমরা কিন্তু ডে বাই ডে আমাদের ফেসের মানে আমাদের স্কিনের সচেতনতা আমরা বৃদ্ধি করছি, বাট আমাদের হেয়ারের যে একটা বিশেষ
সচেতনতা আমাদের মধ্যে আসা দরকার, সেটা কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না বা আমরা নিচ্ছি না বুঝেও। আমাদের হেয়ার অত্যাধিক পরিমাণের ফল করার বা রুক্ষ হয়ে যাওয়ার প্রধান কারণই কিন্তু হচ্ছে প্রোটিন। শুধু আমাদের স্লিমিংয়ের দিকটাই বিবেচনা করে খাদ্যাভ্যাস করলে হবে না, আমাদের অবশ্যই চিন্তা রাখতে হবে যে আমাদের হেয়ারটাকেও কিভাবে ভালো রাখা যায়। সো হেয়ারটাকে ভালো রাখতে হলে অবশ্যই প্রোটিন বা আয়রন এই টাইপের খাবারগুলো কিন্তু খাওয়া আমাদের জন্য জরুরি। সো আমাদের ডায়েটিং যে অভ্যাসটি আমরা গড়ে উঠছে আমাদের মধ্যে, সেটার সাথে অবশ্যই আমাদের আয়রন এবং জিঙ্ক, তার সাথে আমাদের প্রোটিন জাতীয় খাবার অবশ্যই রাখতে হবে। হেয়ার ফল বা হেয়ার রাফ হওয়ার পেছনে অনেকাংশেই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের খাদ্যাভ্যাসটা অনেক বেশি কার্যকর ভূমিকা রাখছে। আমি যেহেতু আজকে হেয়ার নিয়ে বলছি, সো বলবো হেয়ারের ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোটিন, জিঙ্ক এবং আয়রন জাতীয় খাবারগুলো আমাদের খাদ্যাভ্যাসে রাখাটা খুবই জরুরি। সো আমাদের ডায়েটিংয়ের পাশাপাশি আমাদের এই দিকেও খুব খেয়াল রাখতে হবে। আমরা আমাদের হেয়ারটাকে প্রতিদিন ওয়াশ করছি, আসলে প্রতিদিন ওয়াশের ক্ষেত্রেও কিন্তু চুলটা ড্যামেজ হয়ে যাচ্ছে। আরেকটা ব্যাপারও আমরা মাথায় রাখছি না যে আমার হেয়ারের কোয়ালিটিটা কি। হেয়ার কোয়ালিটির উপরে নির্ভর করেই কিন্তু আমাদের শ্যাম্পু কিংবা কন্ডিশনার ইউজ করতে হয়। আমরা কিন্তু অনেকেই না বুঝে এই ধরনের কাজ করে থাকি এবং সেক্ষেত্রে আমাদের হেয়ারটা বেশি ড্যামেজ হচ্ছে বা অনেক বেশি রাফ হয়ে যাচ্ছে। সো আমাদের কি করতে হবে, অবশ্যই একজন বিউটি এক্সপার্টের কাছে পরামর্শ করে যে আমার হেয়ারের টাইপ কি এবং এই হেয়ারে আমি কি টাইপের শ্যাম্পু কিংবা কন্ডিশনার ইউজ করতে পারি সেটা চিন্তা করে বা তার কাছ থেকে বুঝে আমাদের সেটা অ্যাপ্লাই করা উচিত। যদি চুলটাকে সুন্দর ঝলমলে আর সিল্কি রাখতে হয় আর চুলের ড্যামেজ মুক্ত একটা সুন্দর চুল পেতে চান, তাহলে অবশ্যই সপ্তাহে 1 থেকে 2 দিন অন্তত হেয়ারে আপনি একটু ওয়েল ম্যাসাজ করুন এবং অন্তত ঘন্টাখানিক চুলে রেখে দেন চুলটাকে আপনার চুলের অনুযায়ী উপযুক্ত শ্যাম্পু দিয়ে চুলটাকে ওয়াশ করুন এবং কন্ডিশনার ইউজ করুন। সো এতে কিন্তু আপনার চুলের যে ড্যামেজ ভাবটি আছে অনেকাংশে আপনি ঘরে বসে কমিয়ে ফেলতে পারবেন। আরেকটা কথা অবশ্যই মাথায় রাখবেন, আমরা চুল ওয়াশের পরে আমরা সবাই কি করি, একটা হিট মেশিন ইউজ করি, আমরা হেয়ার ড্রায়ার করি, তারপর চুলটাকে সুন্দর করার জন্য আমরা স্ট্রেটনার ইউজ করি, স্ট্রেট করি। এগুলো কিন্তু আমাদের চুলের জন্য অনেক বেশি ড্যামেজ বাড়ায়। সো আমাদের উচিত এগুলো যত কম ইউজ করা এবং ন্যাচারাল উপায়ে চুলটাকে শুকানো এবং ন্যাচারাল উপায়ে পরিচর্যা করে চুলটাকে স্ট্রেট এবং সিল্কি রাখা। আমরা খুব ঘরোয়া উপায়ে চুলটাকে নারিশিং এবং শাইনিং সুন্দর একটা স্বাস্থ্যোজ্জ্বল চুল তৈরি করতে পারি। আজকে সেই টিপসটাই আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই খুব সহজেই এই ইকুইপমেন্টগুলো আপনি ঘরে পেয়ে থাকবেন। আপনি 3 চামচ টক দই, সাথে একটা ডিম, আর তার সাথে নিতে পারেন অ্যালোভেরা জেল। আর যদি আপনার মাথায় ড্যান্ড্রাফ প্রবলেম থাকে, আমি বলবো তার সাথে একটু পরিমাণ লেবুর রস আপনি দিয়ে একটা সুন্দর প্রোটিন প্যাক তৈরি করতে পারেন। যে প্যাকটা আপনি ঘরে সুন্দর করে আপনার চুলে অ্যাপ্লাই করে একটা সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল চুল পেতে পারেন। এই ট্রিটমেন্টটা আপনি যদি উইকলি একবার করেন, আমি বলবো আপনার চুল নিয়ে আর কোনো ভাবনাই ভাবতে হবে না। তো দর্শক, এগুলোই ছিল আমাদের বিউটি টিপস। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে বলবো আমি নিশ্চয়ই উপকৃত হবেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দর্শক, চমৎকার একটা বিউটি টিপস দেখে নিলাম। আবারও চলে যাচ্ছে আমাদের আজকের গেস্টের কাছে। সো আমরা আসলে অনেক কিছু জেনেছি আপনার সম্পর্কে। যেহেতু আপনি ব্রাইডাল মডেলিং করছেন, রেগুলার মডেলদের যতটুকু না মেকআপের প্রয়োজন হয়, ব্রাইডদেরকে আরও বেশি মেকআপ দেয়। একদম আমরা অনেকে হয়তো এভাবে বলি যে ভূত বানিয়ে দিচ্ছে, বাট ব্যাপারটা ভূত বানিয়ে দিচ্ছে না। ব্যাপারটা হচ্ছে তাকে ভিন্নভাবে সুন্দর করছে। এই ভিন্নভাবে সৌন্দর্য রিমুভ করার জন্য তো অনেক কিছু ব্যবহার করতে হয়। তখন কিভাবে স্কিন কেয়ার করেন? তখন টোনার, ক্লিনজার, দেন ফেস ওয়াশ করে ফেলি। আর রেগুলার একটু খাওয়া দাওয়া মেনটেন করতে হয়, যেমন খুব একটা বেশি জুস খাওয়া, একটু পানি টানি বেশি খাওয়া, শ্যুটের সময় একটু বেশি নিজেকে একটু বেশি কেয়ার করা। কারণ শ্যুটের সময় থাকে কি যে ব্রাইডাল মডেলদের অনেক ভারী বেজ,
নিতে হয়। যেরকম আমি আজকে বেসটা করে এসেছি, আমি শ্যুট থেকে আসছি, আমি জাস্ট জুয়েলারি আর ড্রেস খুলে আমি এই মেকআপ নিয়ে চলে আসছি। আচ্ছা, তো আমাকে জানি না আমাকে দেখতে কেমন লাগতেছে, এই ড্রেসের সাথে আমাকে মানাচ্ছে কিনা। অনেক মানাচ্ছে। আমার কাছে মনে হচ্ছে আপনি এই ড্রেসের জন্য এই লুকটা ক্রিয়েট না, করেছেন। একদমই না, আমি জাস্ট শ্যুট থেকে ড্রেসটার সৌন্দর্য বেড়ে গেছে। শ্যুট থেকে চলে আসছি, তো যেদিন শ্যুট থাকে আমি ওই দিন আরেকটু বেশি খাওয়া দাওয়া মেনটেন করি। লাইফস্টাইলের পুরো ব্যাপারটা তো জানলাম, কিন্তু মডেলের পাশাপাশি একটা ব্যক্তি জীবন আছে, একটা স্বাচ্ছন্দ্য আছে, ঘোরাফেরার একটা ব্যাপার আছে, তখন কি করেন, কোথায় ঘুরতে চান? যাওয়া হয় আমার হাজব্যান্ডের সাথে, সব সময় যাওয়া হয়। আর সব থেকে বড় কথা হচ্ছে আমাদের ফ্যামিলি যেহেতু পলিটিক্যাল, তো পলিটিক্যাল ফ্যামিলিতে একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ম্যাক্সিমাম সময় আমাদের মাঠে থাকতে হয়। হ্যাঁ, আচ্ছা, তো খুব একটা গ্ল্যামার দেখে মানুষ মনে করে না ওরা তো কাজ করবে না মাঠে যায়, বাট না, আমাদের আসলে কাজ করতে হয় অনেক বেশি। তো যখন আমার কাজ থাকে না তখন আমি আমার মানে বাড়িতে চলে যাই। যাক, কথা বলতে বলতে তো একদম শেষ সময়ে চলে এসেছি। শেষ মুহূর্তে যদি আপনার কিছু বলার থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমি আবার আসবো ইনশাআল্লাহ, কারণ আমার এই প্রোগ্রামটা খুব ভালো লেগেছে। আমার উপস্থাপিকা যিনি ছিল তিনি আসলে খুব ভালোভাবে উপস্থাপনা করে, তাকে দেখে আমার মনে হচ্ছে যে আমি নস্টালজিয়ায় চলে গেছি। তো সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ যে আজ এসেছেন এবং সুন্দর অভিজ্ঞতাগুলো শেয়ার করেছেন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আবারও আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এশিয়ান টেলিভিশনের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।